ভারতবর্ষে বাড়ছে তেলাপোকা বা আরশোলাদের দাপট। সম্প্রতি ককরোচ জনতা পার্টি নামে একটা ইনস্টাগ্রাম পেজ হইচই ফেলে দিয়েছে। দলে দলে সাধারণ মানুষ, জেনজি, বহু জাতীয়তা বিরোধী মানুষজন, তথাকথিত প্রগতিশীল বাম লিবারেলরা দলে দলে যোগদান করছেন। বলা হচ্ছে রাজনৈতিক স্যাটায়ার করার জন্যই নাকি এই দল খোলা হয়েছে। সত্যি কি তাই? এটি যে সিজেপি বা ককরোচ জনতা পার্টি শুধুই কি রাজনৈতিক পলিটিক্যাল স্যাটায়ার, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর অঙ্ক? দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দেশের যুব সমাজকে টুল কিট হিসেবে ব্যবহার করে দেশের সরকারকে বদনাম করার চেষ্টা করছে না তো কেউ? পিছনে কি ডিপ স্টেট কাজ করছে? হঠাৎ করে কেনই বা এদের আবির্ভাব হলো আর এতটা জনপ্রিয় হয়ে গেল রাতারাতি? আর জানাবো সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরুতেই বলি, এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি কি, কেনই বা এদের উদয় হলো। সাম্প্রতিককালে একজন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয় সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে করা একটি মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। চিফ জাস্টিস বলেন, ভারতবর্ষে কিছু তরুণ রয়েছে যারা আরশোলার মতো, যাদের কোনো চাকরি নেই, কোনো পেশাতেই কোনো জায়গা নেই। তাদের কেউ সংবাদ মাধ্যমে যায়, কেউ সোশ্যাল মিডিয়া, কেউ আরটিআই কর্মী বা অন্য ধরনের কর্মী হয়ে সকলের মাথা ব্যথার কারণ হয়, সকলকে আক্রমণ করতে শুরু করে। এরপরে শুরু হয়ে যায় দেশ জুড়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ, ট্রোল। যদিও পরবর্তীকালে চিফ জাস্টিস জানান তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, একটা তুচ্ছ মামলা শুনানির সময় আমার মৌখিক পর্যবেক্ষণকে সমাজ মাধ্যমের একাংশে যেভাবে ভুলভাবে উদ্ধৃত করা হচ্ছে তা দেখে আমি ব্যথিত। আমি বিশেষভাবে সমালোচনা করেছিলাম তাদের যারা ভুয়ো এবং জাল ডিগ্রির সাহায্যে আইনের মতো পেশায় রয়েছেন। এই একই ধরনের মানুষ সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সম্মানজনক পেশাতেও ঢুকে পড়েছে। তাই তারা পরজীবীর মতো বা তারা প্যারাসাইট। আমি দেশের যুব সমাজের সমালোচনা করেছি, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধান বিচারপতি আরো জানান, তিনি দেশের যুব সমাজকে নিয়ে গর্বিত এবং তাদের উন্নত ভারতের স্তম্ভ বলে মনে করেন। সূর্যকান্তের কথায়, বর্তমান এবং ভবিষ্যতের মানব সম্পদ নিয়ে আমি শুধু গর্বিতই নই, ভারতের প্রতিটি যুবক যুবতী আমাকে অনুপ্রাণিত করে। এটা বললে অত্যুক্তি হবে না, ভারতীয় যুব সমাজ আমাকে গভীর শ্রদ্ধা এবং সম্মান করে, আর আমিও তাদের উন্নত ভারতের স্তম্ভ হিসেবে দেখি। যাই হোক, তার ক্লারিফিকেশন, তিনি যা বলেছেন তারপরেও কিন্তু মন গলেনি একাংশের। আর এটাকে হাতিয়ার করেই বাজারে নেমে পড়েছে আরশোলারা। তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি। মূলত সোশ্যাল মিডিয়া বা আরো ভালোভাবে বলতে গেলে ইনস্টাগ্রাম, টুইটারকে হাতিয়ার করে বাজারে নেমে পড়েছে এরা। অসংখ্য মিম, ছোট ছোট ভিডিও ইত্যাদির মাধ্যমে খুব সহজেই নেট নাগরিক এবং যুব সমাজকে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে তারা। কাজেই হু হু করে বাড়তে থাকছে তাদের ফলোয়ার সংখ্যা। এ পর্যন্ত কোনো সমস্যা নেই। মানুষের অধিকার আছে রাজনৈতিকভাবে ব্যঙ্গ করার। তারা সুস্থ এবং সামাজিকভাবে নাগরিক প্রতিবাদ জানাতেই পারে। 2020 সালের আশেপাশে লোকাল ট্রেন কিনতে চাই বলে এরকমই একটি ফেসবুক গ্রুপ বেশ ভাইরাল হয়েছিল। রেলের বিভিন্ন অংশ বিকেন্দ্রীকরণের গুজব ছড়িয়ে দিয়ে এই পেজ এবং গ্রুপ তৈরি করা হয়েছিল। তাতেও বেশ ভালো সাড়া পড়ে গিয়েছিল, যদিও পুরো ক্যাম্পেইনের নেপথ্যে ছিল বাম লিবারেলরা। সেরকমই একটি নাগরিক প্রতিবাদ মঞ্চ ভাবা হয়েছিল এই ককরোচ জনতা পার্টিকে। কিন্তু তারপর তাদের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে, সেই তথ্য ভয়ঙ্কর। সেই তথ্যগুলো এক এক করে আপনাদের সামনে পরিবেশন করব। আমি নিশ্চিত ভিডিওর শেষে গিয়ে আপনারাও আমার সঙ্গে একমত হবেন এবং আপনারাও আশঙ্কা প্রকাশ করবেন বা ভয় পাবেন বা প্রশ্ন তুলবেন, কোথা থেকে এলো এত আরশোলারা। প্রথমেই বলি, সিজেপির প্রতিষ্ঠাতা কে। ককরোচ জনতা পার্টির আসল মালিক বা ওনার হলেন অভিজিৎ দীপকে, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই পুরো নেটওয়ার্কটি চালাচ্ছেন। গুগলের তথ্য এবং রেকর্ড ঘাঁটলে দেখা যাবে 2020 থেকে 2023 সাল পর্যন্ত তিনি দিল্লির আম আদমি পার্টির আইটি সেল এবং ডিজিটাল ক্যাম্পেইনের প্রধান সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসেবে মনীষ সিসোদিয়ার সঙ্গে সরাসরি কাজ করেছিলেন।
অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া যখন জেলে ছিলেন তখন ডিজিটাল মাধ্যমে মোদী সরকারের বিরুদ্ধে পলিটিক্যাল ভেন্ডেটার ন্যারেটিভ তৈরি করার মূল কারিগর কিন্তু ছিলেন এই অভিজিৎ। তবে অভিজিতের ট্র্যাক রেকর্ড এখানেই শেষ নয়, এর ট্র্যাক রেকর্ড আরো ভয়ানক। 2019 সালে জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের পর ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পুনে পুলিশের সাইবার সেলে তার বিরুদ্ধে এফআইআর হয় এবং পুনে পুলিশ রেকর্ডে তাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পেড অ্যাসেট হিসেবে ফ্ল্যাগ করা হয়েছিল। বর্তমানে আম আদমি পার্টি এবং কংগ্রেস সমর্থিত একটি বিশাল পেড ট্রোল এবং বট নেটওয়ার্কের সাহায্যে তিনি 2026 সালের মে মাসে এই ককরোচ জনতা পার্টি খাড়া করেছেন এবং এর অন্যতম মূল লক্ষ্য হচ্ছে যাতে 2029 নির্বাচনের আগে জেন জির মগজধোলাই করা যায়। ভারতে পা রাখা মাত্রই দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কায় তিনি এখন বাইরে থেকেই ভারত বিরোধী টুলকিট অপারেট করছেন। এই চক্রের দ্বিতীয় নাম অর্পিত শর্মা, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসে এই প্রোপাগান্ডায় অংশ নিচ্ছেন। অর্পিতের পারিবারিক ব্যাকগ্রাউন্ডও সম্পূর্ণ রাজনৈতিক। তার বাবা বিকাশ শর্মা উত্তরপ্রদেশের একজন আম আদমি পার্টির নেতা, যিনি 2022 সালে ইউপি বিধানসভা নির্বাচনে বুলন্দ শহর থেকে আপের টিকিটে লড়াই করেছিলেন। অর্পিত শর্মা সোশ্যাল মিডিয়ায় ধ্রুব রাঠিকে নিজের গুরু বলে মানেন। 2025 সালে নেপালে ছাত্র আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি ভারতের যুব সমাজকেও মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে হিংসাত্মক আন্দোলনের আহ্বান জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে 2025 সালে সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে পুলিশ তার বিরুদ্ধে নতুন ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারায়, যেটা দেশদ্রোহিতা আইনের নতুন রূপ, সেই ধারায় একটা গুরুতর ফৌজদারি মামলা দায়ের করে। পুলিশের এফআইআর অনুযায়ী অর্পিতের ভিডিও ভারতের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য বড় হুমকি ছিল। আজ এই ব্যক্তি দেশের বাইরে বসে ককরোচ পার্টির আড়ালে জেন জি জেনারেশনের মিম আইকন সেজে বসে আছেন। এই পুরো ইকোসিস্টেমের তৃতীয় এবং সবচেয়ে বড় পরিচিত মুখ ধ্রুব রাঠি, যিনি বর্তমানে জার্মানিতে থাকেন। ধ্রুব রাঠির রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল আম আদমি পার্টির একজন সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার বা সমর্থক হিসেবে। তার বিরুদ্ধেও বর্তমানে একাধিক আইনি মামলা চলছে। 2024 সালের জুলাই মাসে মুম্বাইয়ে বিজেপির মুখপাত্র সুরেশ কারাশমি নাথুয়াকে ভিডিওতে হিংস্র ট্রোল বলার কারণে ধ্রুবের বিরুদ্ধে 20 লাখ টাকা দেওয়ানি মানহানির মামলা হয়। ঠিক একই মাসে লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে মহারাষ্ট্র সাইবার পুলিশ ধ্রুব রাঠির নামে চলা একটি প্যারোডি অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর করে। 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট এবং গুগল ডেটা অনুযায়ী এই মোদী বিরোধী প্রচারের মাধ্যমে ধ্রুব রাঠির মোট সম্পত্তির পরিমাণ আজ প্রায় 58 কোটি টাকা, যেটা আমেরিকার মুদ্রায় হিসেব করলে 7 মিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ যুব সমাজকে সিস্টেমের বিরুদ্ধে খেপিয়ে তোলার এই খেলাটা কোনো নিঃস্বার্থ আন্দোলন নয়, বরং এর পিছনে রয়েছে কোটি কোটি টাকার বিশাল এক বাণিজ্যিক এবং রাজনৈতিক সাম্রাজ্য। আর যাই হোক, আম আদমি পার্টির সমর্থকদের মুখে দুর্নীতি বিরোধী কথাবার্তা অন্তত মানায় না। যে আম আদমি পার্টি একসময় দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে জন্ম নিয়েছিল, আজ তারাই একের পর এক কেলেঙ্কারির অভিযোগে আকণ্ঠ ডুবে রয়েছে। দলটির রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক হলো দিল্লি আবগারি নীতি বা লিকার স্ক্যাম, যেখানে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ এবং ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই দুর্নীতি তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই দলটির শীর্ষ নেতৃত্বকে শ্রীঘরে পাঠায়। খোদ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে 2024 সালের মার্চ মাসে গ্রেফতার করে তিহার জেলে নিয়ে যাওয়া হয়, যার কারণে পরবর্তীকালে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিতে হয়েছিল। শুধু তিনিই নন, এই মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও টানা 500 দিন জেলের গারদের পিছনে থাকতে হয়েছিল। এখানেই শেষ নয়, আম আদমি পার্টির দাপুটে সাংসদ সঞ্জয় সিংকেও দীর্ঘ সময় জেলের খাঁচায় কাটাতে হয়েছে। যদিও দীর্ঘদিন পর সম্প্রতি ট্রায়াল কোর্টে আদেশে তারা এই মামলা থেকে ডিসচার্জ বা জামিন পেয়েছেন, কিন্তু সিবিআই এবং উচ্চ আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় আইনি লড়াই জারি রেখেছে। আম আদমি পার্টির দুর্নীতি তালিকা এখানেই শেষ নয়। এর আগে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে হাওয়ালা কেলেঙ্কারি এবং বেআইনি টাকা লেনদেনের মামলায় গ্রেফতার করে দীর্ঘদিন জেলে রাখা হয়েছিল। এমনকি অতি সাম্প্রতিক 2026 সালের মে মাসের রিপোর্ট অনুযায়ী পাঞ্জাবের মন্ত্রী সঞ্জীব আরোরা এবং গোয়ার আপ নেতা দীপক সিংলাকেও ইডি আর্থিক জালিয়াতি এবং
তছরূপের মামলায় গ্রেফতার করেছে। আজ এই দুর্নীতিগ্রস্ত দলেরই সমর্থকরা ডিজিটাল দুনিয়ায় জেন জির আবেগকে ব্যবহার করে নিজেদের দুর্নীতিকে আড়াল করার জন্য ককরোচ জনতা পার্টির মতো আন্ডারগ্রাউন্ড টুলকিট নামিয়েছে। কাজেই বুঝতে পারছেন, পুরো বিষয়টার নেপথ্যে কাজ করছে বিরাট একটা বড় ডিপ স্টেট চক্র। এদের প্যাটার্ন লক্ষ্য করলে আরো কয়েকটা ভয়ঙ্কর জিনিস উঠে আসে। আমি এক এক করে ক্রোনোলজি দিয়ে বোঝাই আপনাকে। আচ্ছা, আপনার কি মনে হয়, হঠাৎ করে একটা অ্যানিমেটেড আরশোলা স্ক্রিনে এলো আর রাতারাতি প্রায় 10 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেল? মাত্র কয়েকদিনে এই সংখ্যাটা দেখিয়ে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন দেশে বিশাল কোনো জনবিপ্লব শুরু হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আর বাস্তব সমাজে গ্রহণযোগ্যতা হওয়া এক জিনিস নয়। এই যে প্রায় 10 মিলিয়ন ফলোয়ার, এর আড়ালে লুকিয়ে খুব হিসেব করে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। কিভাবে? আসুন টাইম লাইন আর পয়েন্ট ধরে ধরে বিষয়টি বোঝার চেষ্টা করি। আজকাল প্রোপাগান্ডা কিন্তু আর আগের মতো সরাসরি আসে না। এখন সেটা আসে নানা মিমের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে, ডার্ক হিউমারের মোড়কে, যাতে আমাদের জেনজি জেনারেশন বুঝতেই না পারে যে বিনোদনের আড়ালে কখন তাদের মগজ ধোলাই করা হচ্ছে। একটা দেশের সমস্যা দেখানো খুব সহজ, কিন্তু দেশ গড়ার দায়িত্ব নেওয়া খুব কঠিন। কয়েকটা ভাইরাল ভিডিও বানিয়ে আরশোলার মুখোশ পরে অ্যান্টি সিস্টেম হিরো সাজলেই সমাজ বদলে যায় না। এই সমস্ত ভিডিওগুলোর মূল লক্ষ্য একটাই, যুব সমাজের মনে সিস্টেম, রাষ্ট্র, বিচার ব্যবস্থা এবং সমাজের প্রতি তীব্র ঘৃণা এবং অবিশ্বাস তৈরি করা। খেয়াল করে দেখুন, এই যে ককরোচ জনতা পার্টি, এরা কখনো কোনো গঠনমূলক সমাধানের কথা কিন্তু বলছে না। শুধু রাগ তৈরি করে বিদ্রোহ ছড়িয়ে আর সমস্তটাই খারাপ হচ্ছে, যা কিছু ঘটছে দেশে সবটাই খারাপ, এরকম একটা ধারণা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা জানে একটা হতাশ এবং বিভ্রান্ত যুব সমাজকে খুব সহজেই নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়। এই যে টুইটগুলো করা হচ্ছে, ইনস্টাগ্রামে পোস্ট করা হচ্ছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু ভারতে বসে চালানো হচ্ছিল না। এগুলি বাইরে থেকে বসে অপারেট করা হচ্ছে, যে কারণে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল। ঠিক যেভাবে কিছুদিন আগে একটি ইউটিউবার মেয়েকে নরওয়েতে প্ল্যান্ট করা হলো মোদির একপাক্ষিক প্রেস ব্রিফিং এ প্রশ্ন করার জন্য। অর্থাৎ টুল কিটটা আন্তর্জাতিক স্তরে সাজানো এবং জেন জির এই আন্দোলন এখন ধীরে ধীরে ওই মেয়েটির ডায়লগের সাথে মার্জ করানো হচ্ছে। একটা ভয়ঙ্কর চেষ্টা চলছে ইতিহাসের পুনরাবৃত্তি করার। বাংলাদেশের জুলাই মাসের অশান্তির আগুন জ্বলেছিল শেখ হাসিনার একটি আলটপকা মন্তব্যকে কেন্দ্র করে। ঠিক হুবহু সেই প্যাটার্নে ভারতের একজন জাস্টিস দেশের যুব সমাজকে আরশোলার সঙ্গে তুলনা করলেন। তিনি মুখ ফসকেই বললেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কোনো শীর্ষ নেতা কোনোদিন যুব সমাজকে অপমান করেন না। কিন্তু জাস্টিসের সেই মন্তব্যকে হাতিয়ার করে ক্ষোভটা জুডিশিয়ারির বিরুদ্ধে না ঘুরিয়ে খুব চতুরভাবে ঘুরিয়ে দেওয়া হলো সরকারের বিরুদ্ধে, আর জন্ম নিল এই ককরোচ মুভমেন্ট। কিছু মাস আগে ফিরে যাই চলুন, একটা টাইম লাইন দেখুন। পশ্চিমবঙ্গে ভোটের পর প্রচুর কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হলো। বাংলাদেশ বর্ডার, মিজোরাম ছাড়া বাকি সব দিক থেকে বিজেপি শাসিত রাজ্য দিয়ে ঘিরে ফেলা হলো। আসাম মডেল পশ্চিমবঙ্গেও লাগু হতে লাগলো। মাত্র 2 সপ্তাহে এত এত কেন্দ্রীয় প্রকল্প অনুমোদিত হতে লাগলো যে সোরসদের এজেন্ডা জনমতের সামনে অপ্রাসঙ্গিক হয়ে গেল। সোজা ভাষায়, পশ্চিমবঙ্গ যখন রাতারাতি চেঞ্জ হতে শুরু করলো, তখনই কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবে এই ডিজিটাল অশান্তি আমদানি করা হলো। একই সঙ্গে খেয়াল করার মতো বিষয়, কিছু লোকজনের আধিক্যতা এবং প্রশ্রয়ের কারণে তৃণমূল আমলে এত বছর গর্তে থাকা বামফ্রন্ট আবার হঠাৎ করে রাস্তায় নামতে শুরু করল। ওদিকে বাংলাদেশেও জেন জি আন্দোলনের আড়ালে কট্টরপন্থীরা ঢুকে পড়লো, আর এখানেও জেন জি আন্দোলনের নাম করে পুরনো বামপন্থী এবং রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে রাস্তায় নামানোর মাঠ প্রস্তুত করা হতে শুরু হয়েছে। এই আন্দোলনকে ব্যাপক রূপ দিতে এবং যুব সমাজকে রাস্তায় ধরে রাখতে একটা বড়সড় ফুয়েল প্রয়োজন ছিল, একটা বড়সড় কারণ দরকার ছিল। আর সেই ফুয়েল হিসেবে এখানে রেডি করে বসিয়ে রাখা হয়েছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো অত্যন্ত সংবেদনশীল ইস্যুকে। যুবকদের আবেগ নিয়ে খেলে কিভাবে রাষ্ট্রকে অচল করা যায়, এটা তারই ব্লুপ্রিন্ট। তাই চোখ কান খোলা রাখুন, বাংলাদেশের গন্ধ পরিষ্কার পাওয়া যাচ্ছে। জেনজিকে আজ আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে ভাবতে হবে। আর সমস্ত রাষ্ট্রপ্রেমীদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা, রাষ্ট্র রক্ষার লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি।
2029-এর লড়াইয়ের জন্য এখন থেকেই তৈরি হন। এবারের লড়াই কোনো সাধারণ রাজনৈতিক দলের সাথে নয়, এবারের লড়াই সরাসরি ভারত বনাম ভারত বিরোধীদের সঙ্গে। আপনি কোন পক্ষে থাকবেন? ককরোচের মুখোশ পরা ওই অদৃশ্য টুলকিটের পক্ষে নাকি ভারতের পক্ষে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।